আজকে আমি তোমাদের মতিনন্দী রচিত কোনি উপন্যাসটা পাঠ করে বোঝাবো। কেমন? তো কোনি উপন্যাস একটা চরিত্রকেন্দ্রিক উপন্যাস, কারণ কোনি নামটা আমরা দেখেছি একটি মেয়ের নাম, এবং তাকে ক্ষিতিশ সিংহ কীভাবে ট্রেন করেছিল, কীভাবে প্রশিক্ষণ দিয়েছিল, সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে উপন্যাসটা। কেমন? তো কোনি উপন্যাসে আমরা দেখব, আগে আমরা যে পরিচ্ছেদগুলো, আজকে আমি পাঠ করব হচ্ছে অষ্টম পরিচ্ছেদ। এর আগে আমরা যে পাঠগুলো পড়েছি তার থেকে দেখতে পেয়েছি যে ক্ষিতিশ তার জুপিটার ক্লাব, যেটা তার ক্লাব বলে মানত, সেই ক্লাবে বচসার কারণে বা তার ট্রেনিংয়ের সময় তার কড়া শাসনে তার ছাত্ররাই তার বিরুদ্ধে অভিযোগ করে ক্লাবে, এবং তার ফলে কি হয়, তার ফলে ক্ষিতিশ ক্লাবের প্রেসিডেন্ট এবং অন্যান্য মেম্বারদের সাথে মিটিংয়ে কথা বলে এবং তাদের মতবিরোধ হওয়ায় ক্ষিতিশ সেই ক্লাব ছেড়ে দেয়। এটা আমরা আগের পরিচ্ছেদগুলো পেয়েছি। এছাড়াও অনেক চক্রান্ত হতে দেখা যায় তার পিছনে, তো সেগুলো মানতে পারে না। সেগুলো না মানতে পারার ফলে সে চেঁচামেচি করে সেই ক্লাব ছেড়ে দেয় এবং সে তার অন্য একটি ক্লাব, যার নাম অ্যাপেলো, সেই ক্লাবে এসে যুক্ত হয়। এই ক্লাবেই সে ঠিক করে কোনিকে প্রশিক্ষণ দেবে এবং সেখানে যে প্রেসিডেন্ট ছিল তার সাথে কথা বলে যথারীতি সেখানে তার প্রশিক্ষণ শুরু করে। তো এরকমই অ্যাপেলো ক্লাবে প্রশিক্ষণ হতে থাকে দিনের পর দিন, এবং কোনি কোনো দিন সেখানে অনুপস্থিত ছিল এরকম হয়নি। হঠাৎই একদিন দেখা যায় যে অ্যাপেলো ক্লাবে সুইমিং পুলের ধারে ক্ষিতিশ সিংহ অপেক্ষা করছে কোনির জন্য, কিন্তু কোনি এসে উপস্থিত হয়। ক্ষিতিশ সিংহ অনেকক্ষণ ধরে অপেক্ষা করে গেল তার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেখানে আসে না কোনি। তো ক্ষিতিশও অবাক হয়ে যায়, হঠাৎ কি কারণে সে আজকে এলো না। তো তার মনে হয়েছিল হয়তো সে তাকে কস্টিউম কিনে দেবে বলেছিল, যে যদি ঠিকমতো ট্রেনিং করে কোনি ক্ষিতিশের কথা মতো, তাহলে ক্ষিতিশ সিংহ তাকে একটা কস্টিউম কিনে দেবে। তো সেটার জন্যই হয়তো কোনি আসেনি, বা সেই বায়নাটা করবে বলেই হয়তো কোনি ইচ্ছা করে আসেনি আজকে। তো এরকম ভেবেই ক্ষিতিশ সিংহ সেখান থেকে যখন বেরোচ্ছে, দেখে বিনোদ ভরসা দেয় কি বলছে, অপেক্ষা করে অবশেষে ক্ষিতিশ বেরিয়ে পড়লো অ্যাপেলোর থেকে। বিষ্ণুধরের বাড়ি পৌঁছালো মিনিট 10-এর মধ্যে। তাকে দেখেই বিষ্ণু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়ার বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যালের চিফ গেস্ট করার জন্য। প্রেসিডেন্ট কে হবে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি। ওখানে দারুণ একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে, বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেব না। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতিশ চটপট মতলব বেজে নিয়ে বলল, শুধু একটা বক্তৃতা ডাউন দিলে কি লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু করা দরকার যাতে বিনোদভর রেগুলার ডাউন খায়। আচ্ছা, এখানে দুটো চরিত্রের নাম ফুটে উঠেছে। কি না, একটা হচ্ছে বিষ্ণুধর আর একটা হচ্ছে বিনোদভর। তো আগের পরিচ্ছেদগুলো আমরা তাদের সম্বন্ধে জেনেছি, আরেকবার আমি তাদের সম্বন্ধে কিছুটা বলে দিই। এখানে বিষ্ণুধর হচ্ছে সেই চরিত্রটা যে বারণীর সময় যখন বাচ্চারা গঙ্গায় আম কুড়োচ্ছে, তখন বিষ্ণুধরকে দেখা যায় যে গঙ্গায় স্নান করার জন্য সেই গঙ্গার পাড়ে গায়ে তেল মালিশ করাচ্ছে এবং সেই গঙ্গায় স্নান করতে যাচ্ছে। কেমন? সেখানেই ক্ষিতিশ সিংহ প্রথম তাকে দেখে এবং তার চেহারার তাকে কিছুটা ব্যঙ্গ করে তার সাথে উপহাস করে। সেখান থেকে আমরা এই চরিত্রটাকে দেখতে পাই। কেমন? তো এখন হয়েছে বিষ্ণুধরের খুব ইচ্ছা সে ক্লাবের প্রেসিডেন্ট হবে, সে একটা ভালো পদে থাকবে। তো সেই জন্য বিভিন্ন ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে সে বক্তৃতা দেয়, এবং তার নিজের শিক্ষাগত যোগ্যতার সাথে সে ভালো বক্তৃতা লিখে উঠতে পারে না বলে সে ক্ষিতিশ সিংহকে বলেছে তার জন্য ভালো বক্তৃতা লিখে দিতে, যেই স্পিচ দিয়ে সে সকলের হাততালি অর্জন করতে চায়। তো এখানে কি বলেছে না, এর একটু আগে দর্জিপাড়ার বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল, মানে বয়েজ লাইব্রেরির লোকেরা তাকে তার চিফ গেস্ট হিসাবে রাখতে চায় সেই লাইব্রেরিতে। তো সেই জন্য বিষ্ণুধরকে ডাকতে এসেছিলো বা কথা বলতে এসেছিলো।
তো তখন ক্ষিতিশ সিংহকে বলে একটা ভালো স্পিচ রেডি করে দিতে হবে যাতে আমি সকলের মন জয় করতে পারি। তখন ক্ষিতিশ সিংহ খুব চালাকির সঙ্গে বলে যে এই একটা বক্তৃতা দিয়ে কত লোকেরই বা মন জয় করবে আর কতদিনই বা মনে রাখবে। তোমাকে মনে রাখতে হলে, লোকের মনে থাকতে হলে তোমাকে যেখানে তোমার বিরোধী পক্ষ, মানে এখানে আরেকটা চরিত্র ফুটে আসে, সেটা হচ্ছে বিনোদ বর। বিনোদ বর হচ্ছে অ্যাপেলো ক্লাবের প্রেসিডেন্ট। ঠিক আছে, কি বলছে না, যাতে বিনোদ বর রেগুলার ডাউন খায়, এই বিনোদ বরকে তোমাকে হারাতে হবে বক্তৃতার মধ্যে দিয়ে, এবং সে যেখানে যেখানে প্রেসিডেন্ট হবে বা যেখানে যেখানে চিফ গেস্ট হবে তার বিরোধী পক্ষ হিসেবে তোমাকে সেখানে বক্তৃতা দিতে হবে বা কোনো জায়গায় দাঁড়াতে হবে। যেমন ও যদি অ্যাপেলোয় দাঁড়ায় প্রেসিডেন্ট হওয়ার প্রার্থী হিসাবে, তাহলে তোমাকে জুপিটারে, বা যদিও জুপিটারের প্রেসিডেন্ট হয়, মানে অ্যাপেলোর নয়, জুপিটারের প্রেসিডেন্ট ছিল বিনোদ বর, তো জুপিটারের যদি প্রেসিডেন্ট বিনোদ বর হয় তাহলে তোমায় অ্যাপেলোর প্রেসিডেন্ট হতে হবে। তো এরকম করে তাকে নানানভাবে বোঝাতে থাকে কে না, ক্ষিতিশ সিংহ। সেভাবে যদি তাকে দিয়ে কোনো রকমে এরকমভাবে অ্যাপেলোর প্রেসিডেন্ট করা যায় বা প্রার্থী হিসাবে নির্বাচন করা যায়, তাহলে তাকে বক্তৃতার জন্য বারবার ক্ষিতিশ সিংহকে দরকার পড়বে এবং তার জন্য সে কিছু অর্থ উপার্জন করতে পারবে, যেই অর্থ দিয়ে সে কনির জন্য কিছু করতে পারবে। মানে একটা ট্রেনিং করাতে গেলে তার তো খরচা আছে, তো তার খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, তার ট্রেনিংয়ের ইকুইপমেন্ট, তো সেই জন্যই বলে যে যাতে উপার্জন কিছু হয়, কিছু টাকা আসে হাতে, সেই জন্য এটা বলে থাকে। তো এইভাবে সে রাজি হয়ে যায়, বলে তাহলে কি করতে হবে, তখন তাকে একটা লোভ দেখায়। লোভ মানে তাকে বলে যে অ্যাপেলো ক্লাবে যদি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চাও তাহলে তোমায় 7,000 টাকা দিতে হবে। ঠিক আছে, 7,000 টাকা দিলে আমি সেখানে ব্যবস্থা করে দিতে পারি। তো সে প্রথমেই বলে 7,000 টাকায় তো অনেক টাকা, এত টাকা তো আমি, একটু কম করা যাবে না টাকাটা? তখন বলে যে এখানেই কথায় কথায় আসে, এই যে আছে বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠল, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ বর। এই যে জুপিটারের কে প্রেসিডেন্ট? বিনোদ বর। ক্ষিতিশ মাথা হেলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে, মানে তার প্রতিদ্বন্দ্বী ক্লাব কোনটা? অ্যাপেলো ক্লাব। তাহলে অ্যাপেলো ক্লাবের প্রেসিডেন্ট হয়ে তোমায় ঢুকতে হবে। তারপর এখানেই বলেছে, আচ্ছা এখানেই দেখো 7,000 টাকার কথাটা বলেছে। যেমন এই যে চেষ্টা করতে হবে, আজ আমি নকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছি, 7,000-এর কমে রাজি হচ্ছে না। নকুল মুখুজ্জকে, যার অ্যাপেলো ক্লাব, তার সাথে কথা বলেছে যে 7,000-এর কমে কোনো প্রেসিডেন্টের পদের জন্য প্রার্থী নির্বাচন করা যাবে না। তো সে নিজে চালাকি করে এটা বলে কে না, ক্ষিতিশ সিংহ। মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন তো দিতেই হবে, অমনি কি আর হওয়া যায়? বিনোদ বড় তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপেলো ঢোকানোর জন্য, 5,000 পর্যন্ত অফার করেছে। কি করলো না, বলল বিনোদ ভর তো জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট প্রার্থী, তো সে চাইছে তার দাদাকে অ্যাপেলো ক্লাবের প্রেসিডেন্ট পদে দাঁড় করানোর জন্য, তাই সে 5,000 টাকা ডোনেশন দিতে রাজি হয়ে গেছে। তাই তুমি যদি 7,000 টাকা না দাও তাহলে কোনো মতেই সে তোমায় নেবে না। এই বলে তখন কথার মধ্যে মধ্যে দেখা যায় তারা একটা যে ঘরে বসে কথা বলছে, হঠাৎই সেখানে লীলাবতীর আগমন ঘটে। বাইরে থেকে একটা মহিলার কণ্ঠস্বর শুনে তার কাজের লোক তাকে ডাকে, বিষ্ণুধরকে, যে বাইরে থেকে কেউ একজন ডাকছে। তো তাকে ঘরে আসতে বলে। যখন ঘরে আসে তখন ক্ষিতিশ দেখে লীলাবতী এসছে। তো লীলাবতী অবাক হয়ে যায়, ক্ষিতিশ সিংহ এখানে কেন? কেউ কারোর সাথে কোনো কথাবার্তা না করেই লীলাবতীকে বিনোদভর বলে অন্য একটা ঘরে আসতে। সেখানে লীলাবতী যায় এবং বিনোদভর বলছি, সেখানে বিষ্ণুধর তাকে অন্য ঘরে যেতে বলে এবং বিষ্ণুধর সেখানে গিয়ে তার থেকে টাকাটা নেয়। 5,000 টাকা লীলাবতী তাকে দেয়। সেই টাকাটা কিসের ছিল? সেই টাকাটা ছিল তার যে টেলারিংয়ের শপের জন্য যে দোকান ভাড়া নিয়েছিল, সেই দোকানের অগ্রিম টাকা। সেটা পরে ক্ষিতিশ যখন বিষ্ণুধরের সাথে কথা বলে তখন বিষ্ণুধর তাকে বলে, কিন্তু ক্ষিতিশ তখন বলে তুমি জানো, তখন বিষ্ণুধর ক্ষিতিশকে বলে তুমি জানলে কী করে যে 5,000 টাকা অগ্রিম নিচ্ছি আমি? তখন ক্ষিতিশ বলে আপনি যার থেকে টাকাটা নিচ্ছেন তিনি হলেন আমার স্ত্রী, তো আমার স্ত্রীর থেকে আপনার টাকাটা নেওয়াটা কি ঠিক হবে? তখন বিষ্ণুধর সমস্যায় পড়ে যায়। বিষ্ণুধর বলে এটা আমার ব্যবসা, তো সেটা তো নিতেই হবে।
তো এই বলে যখন ক্ষিতিশ সিংহ তাকে রাগ দেখিয়ে বেরিয়ে যায়, যে বলে ঠিক আছে আপনি টাকা নিয়েছেন, আমি অন্য কাউকে আমার স্পিচ রেডি করে দেবো, আমি পারবো না করে দিতে। তখন বিষ্ণুধর বিষ্ণুধর কি বলে যে রেগে যাচ্ছেন কেন, এসে আপনি টাকাটা নিয়ে যান এবং আমার জন্য একটা ভালো স্পিচ রেডি করে দিন। তো এই শুনে ক্ষিতিশ সিংহ তার টাকাটা নেয় এবং বাড়িতে ফিরে যায়। যথারীতি বাড়িতে ফিরে গিয়ে সে এই যে এখানে বলে 1,002 টাকা ডোনেশন। আচ্ছা, বিষ্ণুধর ভেবাচাকে ক্ষিতিশের গম্ভীর মুখ দেখে, তোতলা স্বরে বলে আমি তো জানতাম না, মানে তার স্ত্রী লীলাবতী সেটা সে জানতো না, তাইতে বলল আমি তো জানতাম না আপনি বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম, জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্ণু আরও তোতলা হয়ে গেল, এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ক্ষিতিশ উঠে দাঁড়ালো, চলি। বিনোদভর কোর্টে বেরিয়ে গেছে, তার রাত্রি দেখা করবো ওর সঙ্গে। কেমন ভয় দেখাচ্ছে এবার ক্ষিতিশ সিংহ চালাকি করে চাইছে কি না, বিষ্ণুধর তার টাকাটা ফেরত দিয়ে দেয়, আর তার যাতে একটা সেখান থেকে উপার্জনের জায়গা হয়ে আসে, কেমন তার বক্তৃতা লিখে দিই। তো তাকে 5,000 টাকা ফেরত দিয়ে দেয়। ক্ষিতিশ সিংহ সেটা নিয়ে যথারীতি বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরেই লীলাবতী তাকে জিজ্ঞাসা করে যে তুমি ওখানে গেছিলে কেন? তখন লীলাবতীকে সে বলে যে এরকম আমি ওখানে গেছিলাম কারণ ওর স্পিচ লিখে দেওয়ার জন্য। আর তখন বলে যে লীলাবতী বলে তুমি যখন চেনো তাহলে টাকাটা যখন দিলাম তুমি কেন বললে না কিছু? তো এবার কি বলছে ক্ষিতিশ সিংহ, 1,002 টাকা ডোনেশন আর একটা নাইলনে কি বেলুনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন তাহলে গ্যারেন্টি দিচ্ছি অ্যাপেলোর প্রেসিডেন্ট করে দেবই, তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে। এবার ক্ষিতিশ সিংহ আগে কি বলে, ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে বলেছিল যে 1,002 টাকা ডোনেশন আর নাইলনের বেলনের যে কস্টিউমটা চেয়েছিল, কে চেয়েছিল না কোনি চেয়েছিল ক্ষিতিশ সিংহের কাছ থেকে, সেই কস্টিউমটা যদি কিনে দিতে পারেন তাহলে আর হাতে 100 টাকা দিলে আমি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ব্যবস্থা করে দিতে পারি। তো এই বলে যথারীতি ক্ষিতিশ সিংহ বেরিয়ে যায়। এবং এবার লীলাবতী বাড়িতে ঢুকে জিজ্ঞাসা করলো ওখানে তুমি কি করছিলে? মাঝে মাঝে ওকে বুদ্ধি পরামর্শ দিতে যায়। কে বলে না, ক্ষিতিশ সিংহ। তুমি কেন গেছিলে? ওর কাছ থেকে আমি ঘর নিয়েছি, সেলামির টাকা দিতে গেছিল। ক্ষিতিশ হাই তুলে আড়মোড়া ভেঙে বলল আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না, আমি বারণ করলে বিষ্ণুধরের 7 দিনেই টাকা নেবার, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে। দেখো না একবার বলে অনেকগুলো টাকা দেওয়ার সময় গা করকর করছিল। লীলাবতী ব্যগ্র হয়ে উঠল। স্বাভাবিক, খাটনির পয়সা, লীলাবতীর খারাপ লাগবেই, তাই লীলাবতী এই কথাগুলো ক্ষিতিশ সিংহকে বলছিল। কিন্তু কণিকে যে ওই বাড়িতে খাওয়ার ব্যবস্থা করবো ভাবছিলাম, এরপর কি অতগুলো টাকা ফেরত দেওয়ার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতে হবে। দাও গামছাটা দাও, চান করে আসি। বিকেলে লীলাবতী অন্য মূর্তি ধরে বলল পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটু সাহায্য কি করবে না? ক্ষিতিশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার আগে শুধু বলে গেল আচ্ছা দেখছি। অ্যাপেলোয় সারা বিকেল অপেক্ষা করে ক্ষিতিশ কোনি এলো না। নকুল মুখুর্জির সঙ্গে দেখা হলো। প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা ডোনেশন চাও? নকুলদাও জানে না যে ডোনেশন ব্যবস্থা করছে ক্ষিতিশ। তো সে জানে 500 টাকা দিয়ে যে রয়েছে, 500 টাকা দিয়ে কি বলছে বটুবাবু 500 টাকা দিয়ে রয়েছে, তো সে ডোনেশনের কথা ভাবতেই পারে না কেউ ডোনেশন দিয়ে তার ক্লাবের প্রেসিডেন্ট হবে। তো ঠিক আছে, আমি 2,000ই ধরছি। ক্ষিতিশ দাঁড়িয়ে নকুল মুখুর্জির অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে বলল কিছু ভেবো না তুমি, টাকা এসে যাবে, তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিংয়ের ফেসিলিটি দিতে হবে কিন্তু। তো ক্ষিতিশ কত চালাকি করলো। ক্ষিতিশ একদিকে যেমন বিষ্ণুধরের থেকে কিছু টাকা নিল, তার থেকে তার কস্টিউমের টাকা নিল, কস্টিউমটা কেনালো, 100 টাকা অগ্রিম নিল। অপরদিকে লীলাবতীকে তার খাওয়া খরচার জন্য কথা বললো যাতে সেখানে খাওয়া খরচা হয়ে যায়, খাওয়া খরচার টাকাটা চলে আসে। আবার অপরদিকে যে নকুল মুখুর্জির ক্লাবে যেখানে কোনি ট্রেনিং হতো, সেই ট্রেনিংয়ের জন্য তাকে টাকা দিতে হতো, সেই টাকাটা মুকুব করার জন্য সেখানে তাকে একই উল্টে কথা বলে যে আমি প্রেসিডেন্ট এনে দেবো, 2,000 টাকা অগ্রিম পর্যন্ত সে দেবে, কিন্তু কোনির ট্রেনিংটা ফ্রি করে দিতে হবে। তো এইটা হচ্ছে ক্ষিতিশ সিংহের চালাকি।
সেই চালাকিটা করেছিল শুধুমাত্র কোনির জন্য, যাতে কোনি খুব ভালো একটা সাঁতারু হয়ে ওঠে। এখানে তার কোনো স্বার্থ ছিল না, সে মনে প্রাণে চেয়েছিল কোনি খুব ভালো সাঁতারু হয়ে ওঠো, সে দেশ বিদেশ যাক, তার সাঁতারের মধ্যে দিয়ে সাঁতারে জয় অর্জন করে সে খুব নাম অর্জন করুক। খুব গরিব ঘরের মেয়ে তো, তাকে অনেক বড় সফলতা এনে দিতে চেয়েছিল, তাকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিয়ে যেতে চেয়েছিল। সে জীবনে যেগুলো করতে পারেনি সেগুলো কোনি যেন জীবনে করে উঠতে পারে, সফল হয় সে জীবনে। তো এই ছিল তার ইচ্ছা, তার জন্য সে যথাসাধ্য চেষ্টা করেছে এবং সেগুলোই আমরা এখানে দেখতে পাই। কি চালাকি করে সমস্ত কাজটা করেছে সে, কোনো স্বার্থের জন্য করেনি সে শুধু কোনির জন্য করেছে। খুব ভালো উপন্যাস, পুরো উপন্যাসটা পড়লে আরও বুঝতে পারবে কত সুন্দর একটা উপন্যাস এটা। আচ্ছা, তারপর কি হলো, এগুলো বলে অ্যাপেলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবলো মেয়েটা কেন আজ এলো না। এবার ক্ষিতীশ ভাবছে অ্যাপেলো ক্লাবে যখন সুইমিং পুলে দাঁড়িয়ে কোনো দিন এমন হয়নি যে কোনি সাঁতারে আসেনি, প্রত্যেক দিন এসে, হঠাৎ আজকে কেন এলো না। সেই কারণ জানতে কোনির বাড়ির দিকে রওনা হলো। রাতের অন্ধকার, গলিতে তেমন আলো নেই, তাই যেতে অসুবিধা হচ্ছিল। একটি বাচ্চা ছেলে তাকে তার বাড়ির ঠিকানা বলে দেয় এবং সেই মতো ক্ষিতীশ সেখানে পৌঁছয়। ক্ষিতীশ গিয়ে যখন ডাকে, সেখান থেকে দেখে কোনি কথা না বলে, আচ্ছা কি বলছে, ব্যাপার কি তোর? ঘর থেকে নিঃশব্দে কোনি বেরিয়ে এলো, ব্যাপার কি তোর, আজ যাসনি কেন? এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না, তোর দাদাকে আমি জানিয়ে দেব, হবে টবে না কিছু তোর দ্বারা। বিরক্তির স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল। কোনি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ ক্ষিতীশের পিছন থেকে ক্ষণ ক্ষণ স্বরে কে বলে উঠল, কেমন লোক গা তুমি? কাল রাতে মেয়েটার দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকাতে লেগেছ। ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনল, পিছনে তাকিয়ে বলল, কে মরে গেছে? জানো না দেখছি, কাল বিকেল থেকে মুখে অক্ত উঠল ভলকে ভলকে, রাত্রির এই খাবার কোনির দাদাগো। ক্ষিতীশ বার দুয়ে কেঁপে উঠল এবং শুনল কোনির খুব ক্লান্ত ও শান্ত স্বরে বলছে, খিদ্দা, এবার আমরা কি খাবো? খুবই গরিব ঘরের তো, তার দাদাই একমাত্র উপার্জন করতো, ফলে খুব কষ্টে তাদের দুমুঠো খেয়ে পড়ে বেঁচেছিল তারা। তো তার দাদা যখন মারা যায় তার উপার্জনের জায়গাটা চলে যায়, তাই কোনির চিন্তা হয় যে আমরা কি করে খেয়ে বাঁচব। তো এই হচ্ছে তোমাদের এটা অষ্টম পরিচ্ছেদে এটাই বলা হয়েছে। এরপরে আমি নবম পরিচ্ছেদটা আবার একটা ভিডিও করে বুঝিয়ে দেবো। কেমন? কোথায় বুঝতে পারোনি বলো, কোনো অসুবিধা হলে বলো, আর ভালো লাগলেও বলো। কেমন? এখানেই শেষ করলাম। বাড়িতে পড়ো ভালো করে, কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও।